2024 সালের ভারতীয় বাজেট প্রস্তাবনার জন্য প্রতীক্ষা করেছিলেন অনেকেই। বিশেষ করে আশা আশঙ্কার মধ্যে ছিল মধ্যবিত্ত সমাজ। তবে এই বাজেট ঘোষণার পর মধ্যবিত্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। বিরোধী দলীয় নেতারা অভিযোগ করছেন, প্রতি অর্থ বছরের ন্যায় মোদী সরকারের এই বছরের বাজেটও জনবিরোধী। এই বাজেটের মাধ্যমে মূলত নিজের গদি বাঁচানোর চেষ্টা করা হয়েছে বলে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। কেন এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলো? কেন বিরোধী দলীয় নেতৃবৃন্দরা জনবিরোধী বাজেট বলে প্রতিবাদ জানিয়েছেন, তা জানতে এক নজরে দেখে নিন বাজেটের খুঁটিনাটি। মধ্যবিত্ত সমাজের প্রত্যাশা পূরণ হয়নি। আমজনতা সাধারণ বাজেট থেকে ট্যাক্সের ছাড়, শিক্ষা, স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং জীবনযাত্রায় মানোন্নয়ন নিয়ে উচ্চ প্রত্যাশা রাখে। 2024 সালের বাজেটে কিছু নির্দিষ্ট ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হলেও মধ্যবিত্তদের প্রত্যাশা অনুযায়ী ছাড় ও সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু মধ্যবিত্ত সমাজই নয়, 100 দিনের কাজ ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বিষয়ে এই বাজেট নীরব থেকেছে। ট্যাক্স ছাড় গ্যাপ প্রধান অসন্তোষের বিষয় ছিল ট্যাক্সে ছাড়। মধ্যবিত্তরা আশা করেছিলেন ইনকাম ট্যাক্সে আরও ছাড় পাওয়া যাবে, কিন্তু বাজেটে এ বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য ঘোষণাই করা হয়নি। বরং বিদ্যমান ট্যাক্স স্ল্যাব অনুযায়ী প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে, যা মধ্যবিত্তদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তি বয়ে আনতে ব্যর্থ হয়েছে। একদিকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে 75,000 টাকা করা হলেও বিভিন্ন উপায়ে এই টাকা মধ্যবিত্তদের কাছ থেকে তুলে নেওয়ার উপায় এই বাজেটে রাখা হয়েছে বলে অনেকেই মতামত ব্যক্ত করছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের অভাব। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকা মধ্যবিত্তদের হতাশার আরও একটি কারণ। শিক্ষার খরচ দিন দিন বাড়ছে এবং স্বাস্থ্য সেবা খাতে উচ্চ ব্যয়ের কারণে সাধারণ মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। বাজেটে এই দুই খাতে উল্লেখযোগ্য বরাদ্দ না থাকায় আমজনতার মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, একদিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার প্রয়াস, অন্যদিকে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহ প্রদান করা এবং আকাশচুম্বী ফি ধার্য করে শিক্ষা ব্যবস্থাকে পণ্য হিসেবে হাজির করেছে গত 11 বছর ধরে। এর থেকে নিস্তার চেয়েছিল মধ্যবিত্ত সমাজ, কিন্তু সেই আশা পূরণ হয়নি। শিক্ষা খাতে বরাদ্দ যৎ সামান্য। ছাত্রছাত্রীদের শিক্ষা লোনের ব্যবস্থা রাখা হলেও শিক্ষার মান উন্নয়নে এই বাজেট নীরব। স্বাস্থ্য এবং পুষ্টির খাতে কেন্দ্র যা বরাদ্দ করেছে তাতে বিকশিত ভারতের আশ্বাস ফিকে লাগতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের মোট বরাদ্দ টাকার অঙ্কে সামান্য বাড়লেও মূল্যস্ফীতি হিসেবে ধরলে কার্যত 3% কমেছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ কমেছে প্রায় 1,000 কোটি টাকা। কোভিডের পরে সংক্রামক ব্যাধি প্রতিরোধের উন্নত পরিকাঠামো নির্মাণ, জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন, আপৎকালীন চিকিৎসা সহ নানা খাতে পরিকাঠামো তৈরির বরাদ্দ কমেছে। পুষ্টির অন্যতম প্রধান প্রকল্প সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2 খাতে টাকা বরাদ্দ গত বাজেটে ঘোষিত বরাদ্দের চেয়ে সামান্য বেশি, কিন্তু সংশোধিত বরাদ্দ অর্থাৎ প্রকৃত ব্যয়ের চেয়ে প্রায় 300 কোটি টাকা। জীবনযাত্রায় মান উন্নয়ন। মধ্যবিত্ত সমাজ আরও প্রত্যাশা করেছিল যে তাদের জীবনযাত্রায় মান উন্নয়নে বাজেটে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে, কিন্তু বাজেটে এই বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যায়নি। বাড়ি ভাড়া, পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় মধ্যবিত্তরা হতাশ। উল্টে সম্পত্তি বিক্রির উপরে সম্পূর্ণ বর্ধিত মূল্যের উপর 12% ট্যাক্স লাগিয়ে মধ্যবিত্ত সমাজের উপরে এক অতিরিক্ত কর লাগিয়েছে। এতে করে যারা বাড়ি ও সম্পত্তি বিক্রি করবে তাদের সঞ্চয়কৃত অবস্থার সম্পত্তির উপরে ভয়ানকভাবে কোপ দিয়েছে এই বাজেট। প্রতিটি বাজেটে সংখ্যালঘু সমাজের উন্নয়নের জন্য বিশেষ দৃষ্টি দেওয়া হয়, কিন্তু 2024 সালের বাজেট এই বিষয়ে নীরব থেকেছে। এর ফলে পিছিয়ে পড়া জনজাতিগুলি আরও পিছনেই থেকে যাবে। অর্থনৈতিক বৈষম্য। মধ্যবিত্ত সমাজের মনে হচ্ছে যে এই বাজেট তাদের পরবর্তী ধনী ও কর্পোরেট শ্রেণীর দিকে বেশি মনোযোগ দিয়েছে। বাজেটে কর্পোরেট ট্যাক্স
কমানো, বড় কোম্পানির জন্য সুবিধা প্রদান এবং ধনীদের উপর ট্যাক্স হ্রাস করার ফলে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই বাজেটে নবরত্নের কথা থাকলেও ইতিপূর্বে আমরা দেখেছি বাজেটের ঘোষণা থাকলেও বছর শেষে হিসেব করে দেখা যায় কোনো খাতেই যথার্থ অর্থ ব্যয় করা হয়নি। ফলে নবরত্ন কার্যকরী হবে কিনা তাতে সন্দেহ আছে। তবে বিহার ও অন্ধ্রপ্রদেশের প্রতি যে দৃষ্টি দেওয়া হয়েছে তা হয়তো কার্যকরী হবে। তাই ভারতীয় বাজেট না হয়ে এটা হয়তো বিহার অন্ধ্রপ্রদেশের বাজেট হয়ে থেকে যাবে। বেকারত্ব দূরীকরণের কথা এই বাজেটে বলা হলেও তা কতটুকু কার্যকরী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একদিকে কর্পোরেট হাউসকে উৎসাহ প্রদান করা হয়েছে, কিন্তু এই কর্পোরেট হাউস কোনো রকমের কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্য করা হয়নি। এর ফলে দেশের পুঁজি কর্পোরেটদের হাতে যাচ্ছে, কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয় না। এই কারণে দেশের মধ্যে গত ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে অধিক হয়েছে। দেশের শীর্ষ ৫০০টি বেসরকারি সংস্থাকে আগামী ৫ বছরে মোট ১ কোটি ইন্টার্ন বা শিক্ষানবিশ নিয়োগ করতে বলা হয়েছে। তাদের মাসে ৫,০০০ টাকা ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন এই ভাতার টাকা আসবে সংস্থাগুলির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির তহবিল থেকে। কিন্তু শিক্ষানবিশ শেষ হলে এই ছেলে মেয়েগুলোর কি হবে সেই বিষয়ে অবশ্য কিছুই বলা হয়নি। একই সঙ্গে বলা হয়নি যাদের প্রথম মাসের বেতন দেওয়া হবে তারা আর কত মাস বেতন পাবে সেই কথাও। তাছাড়া রাষ্ট্রীয় উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা না হলে কর্পোরেট হাউসের উপরে নির্ভরশীল থাকলে শিক্ষিত যুবক যুবতীরা এবং মধ্যবিত্ত সমাজ আরও মুশকিলে পড়বে। তাই সার্বিকভাবে দেখলে বোঝা যায় ২০২৪ সালের ভারতীয় বাজেট আম জনতার জন্য প্রত্যাশার তুলনায় হতাশা নিয়ে এসেছে। ট্যাক্স ছাড়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ নেই, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যথেষ্ট পদক্ষেপও নেই। তাই মধ্যবিত্তের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।